কেমন আছেন স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? জি, আমি ভালো আছি। আপনাদের আগের ক্লাসটা হয়েছে? জি স্যার। জি স্যার, হয়েছে স্যার। আচ্ছা, তো স্যার সুস্থ স্যার আছেন? আজকে আপনার কোনো পোস্ট দেখলাম না স্যার গ্রুপে, মনে করছিলাম না আপনি ক্লাস নেবেন না। না, ক্লাস তো আসলে রেগুলার নেব, যদি না নিই বা পরিবর্তন তখন গ্রুপে থাকবে। ঠিক আছে, আমার হচ্ছে আসলে ওই যে যদি কোনো কারণে ক্লাস যদি চেঞ্জ হয়, গত ক্লাসে পোস্ট দিয়েছিলাম ক্লাস চেঞ্জ হয়েছিল। হ্যাঁ, ক্লাস যদি কোনো চেঞ্জ আসে, হ্যাঁ, টাইমিং এর ব্যাপারে বা ডে এর ব্যাপারে অথবা অন্য কোনো কারণে যদি কোনো চেঞ্জ আসে তখন আমি পোস্ট দেব। আর নরমালি পোস্ট দেওয়া হবে না, পোস্টটা যা আছে ক্লাস তা হবে। কথা বুঝে গেছে? জি স্যার। ওকে, আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম, আপনাদের জানা আছে মনে হয়, আমরা পড়েছিলাম দ্য রুল অফ ল, শেষ করেছিলাম আমরা। ঠিক আছে, আমরা আজকে শুরু করব সেপারেশন অফ পাওয়ার্স। কেমন? রুল অফ লটা আমরা সেপারেশন অফ দ্য সেপারেশন অফ পাওয়ারের উপর কি স্যার আমাদেরকে নোট দেওয়া হয়েছিল? না, নোট দেওয়া হয় নাই, দরকার হবে না, খুব ছোট একটা টপিক। হ্যাঁ, বেশি বড় টপিক না, ছোট টপিক, দ্য সেপারেশন অফ পাওয়ারের টপিকটা আর কি। হ্যাঁ, তো সেজন্য আসলে নোট দেওয়ার প্রয়োজন মনে করি নাই, আর লাগবে না সেটা দেওয়া হয়নি। যাই হোক, এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার সেপারেশন অফ পাওয়ার বলতে আমরা কি বুঝি। আমরা জানি দ্য থ্রি মেইন অর্গানস অফ দ্য স্টেট। হ্যাঁ, অর্থাৎ আপনারা যারা পরিণীতি কিংবা হ্যাঁ সমাজবিজ্ঞান পড়েছেন, সেখানে দেখেছেন একটা রাষ্ট্র গঠনের জন্য তিনটা অপরিহার্য অঙ্গ আছে। একটা রাষ্ট্র যদি গঠিত হয়ে যায়, হ্যাঁ, এখানে অপরিহার্য তিনটা অঙ্গ অবশ্যই দরকার আছে। হ্যাঁ, এই তিনটে যে এসেনশিয়াল পার্টস অফ দ্য স্টেট, হ্যাঁ, দ্য এসেনশিয়াল বডি অফ দ্য স্টেট, দ্য থ্রি মেইন এসেনশিয়াল অর্গান। আপনারা কি কেউ কি জানেন এই তিনটা অর্গান গুলি কি কি? জি স্যার, একটু বলেন, ওনারা আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। গুড। হ্যাঁ, আমরা ইংরেজিতে বলতে গেলে বলি আমরা কি দ্য লেজিসলেচার অথবা লেজিসলেটিভ বডি। হ্যাঁ, দ্য লেজিসলেচার, যেটা লেজিসলেটিভ বডির মাধ্যমে সৃষ্টি হয়। হ্যাঁ, একটা হচ্ছে যে আপনি যেটা বাংলা বলেছেন সেটা হচ্ছে কি আইন বিভাগ নাকি আইন সভা। হ্যাঁ, অর্থাৎ দ্য লেজিসলেটিভ, এই যে লেজিসলেটিভ বডিটা আসলে বিভিন্ন নামে হয়, কোন দেশে বলা হয়। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি মাঝে মধ্যে, যেহেতু নোট দিনে। হ্যাঁ, দ্য লেজিসলেটিভ বডিটা কোন দেশে এটাকে দ্য পার্লামেন্ট বলা হয়। হ্যাঁ, কোন দেশে এটাকে কংগ্রেস বলা হয়। হ্যাঁ, কোন দেশে এটাকে আপনার ধরেন এই যে হাউস বলা হয়। হ্যাঁ, এক একটা দেশে এক একটা নামে পরিচিত। পার্লামেন্ট হোক, যেটা হোক, এই যে লেজিসলেটিভ বডির কাজটা কি? লেজিসলেটিভ বডির কাজটা কি? আইন প্রণয়ন। গুড। লেজিসলেটিভ বডির কাজটা হচ্ছে কি করা? মেক লেজিসলেচার। হ্যাঁ, কেমন? এই যে টু মেক the main important task of the legislative body is to make a legislature. এই যে legislature, এটার সিনোনিম, বিভিন্ন সিনোনিম আছে। কেমন? the parliamentary যে কাজগুলি করে, হ্যাঁ, সেটাকে আমাদের খুবই
জনপ্রিয় ভাষা হচ্ছে ইনস্টিটিউট, কেমন ইনস্টিটিউট, অথবা আরেকটা জনপ্রিয় ভাষা হচ্ছে, সেটা হচ্ছে কি দ্য অ্যাক্ট। আপনারা পাচ্ছেন, আমি যে ট্যাক্স করে দিচ্ছি পাচ্ছেন তো না? তাহলে কি, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, হ্যাঁ দ্য মেইন, আমি বলেছি কি দ্য থ্রি ফান্ডামেন্টাল অর্গান অফ দ্য স্টেট, এর মধ্যে তিনটা ফান্ডামেন্টাল স্টেট অর্গান বলেছেন একটা স্টেটের, যদি এটা যদি স্বাধীন একটা দেশ হয়, স্বাধীন একটা যদি রাষ্ট্র হয়, সেখানে তিনটা এসেনশিয়াল অর্গান অবশ্যই থাকবে। কেমন? দ্য শর্টেজ অফ দ্য এনি ওয়ান দ্য স্টেট ক্যানট রান। কি বললাম? দ্য শর্টেজ অফ দ্য এনি ওয়ান, যে তিনটা অঙ্গের কথা আমরা বললাম, হ্যাঁ সেখান থেকে যদি দ্য শর্টেজ অফ দ্য এনি ওয়ান, it may be the shortage of the executive, maybe shortage of the judiciary, maybe shortage of the legislative body, whatever it is, for the shortage of the any of the three, yeah, they still cannot run. অর্থাৎ একটা পূর্ণাঙ্গ রাষ্ট্রের জন্য, একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ রাষ্ট্র রান করার জন্য, the satisfactory রান করার জন্য এই তিনটা অঙ্গ কি অবশ্যই প্রেজেন্সটা ম্যান্ডেটরি। লিখতে পারতেছেন আপনারা আমার কথাগুলি? আমি যে কথাগুলি বলতেছি এগুলো লিখতে পারতেছেন তো? আমি স্লো বলতেছি আজকে, গত ক্লাসে একজন বলেছেন হ্যাঁ অনেক সময় ধরতে পারেন না আপনারা, সেজন্য আমি আজকে স্লো বলতেছি। তাহলে আমি আবারও রিপিট করছি, সেটা হচ্ছে যে ফর স্মুথ রানিং অফ দ্য স্টেট, দ্য থ্রি ফান্ডামেন্টাল অর্গান, নেমলি ওয়ান হচ্ছে লেজিসলেটিভ বডি, সেকেন্ডলি হচ্ছে যে এক্সিকিউটিভ বডি, থার্ডলি হচ্ছে কি the judiciary body. These three, the existence of these three organ, it is fundamental, it is mandatory. Shortage of the anyone, for the shortage of anyone, the state cannot run. একটারও যদি শর্ট হয়, এখানে অর্গানে যদি একটা যে নন এক্সিস্টেন্সি হয়ে যায়, হ্যাঁ অনুপস্থিত থাকে একটা অর্গানও, তাহলে স্টেট কি হবে না, স্টেট রান করতে পারবে না। আমরা শুরু করলাম কি দিয়ে? লেজিসলেটিভ বডি দিয়ে। দ্য লেজিসলেটিভ বডি, এটা এক এক দেশে এক এক নামে পরিচিত। কোন দেশে পার্লামেন্ট বলা হয়, কোন দেশে কংগ্রেস বলা হয়, কোন দেশে হাউস বলা হয়, হ্যাঁ হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ এইটার এই এক্সিকিউটিভ বডিটা মূল নামটা হচ্ছে কি লেজিসলেটিভ বডি, আর এটা মেইন ফাংশন টু মেক দ্য লেজিসলেচার। লেজিসলেচার কাকে বলে? লেজিসলেচারের বিভিন্ন নাম, হ্যাঁ আমরা জানি ইনস্টিটিউট বলা হয় লেজিসলেচার, হ্যাঁ মেইন যেটা, অর্থাৎ টু মেক দ্য লেজিসলেচার মানে আইনটা প্রণয়ন করা। হ্যাঁ একটা দেশের জন্য কি আইন দরকার, কি আইন এটার জন্য সমোপযোগী হবে, সেটা প্রণয়ন করা। হ্যাঁ এই প্রণীত আইনের নামে হচ্ছে দ্য পার্লামেন্টারি অ্যাক্ট, অথবা শুধুমাত্র দ্য অ্যাক্ট, অথবা হয় কি দ্য ইনস্টিটিউট। ঠিক আছে? এই যে আমরা যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে কি, এই সেপারেশন থিওরিটা কিসের জন্য? দ্য ইউকে কনস্টিটিউশনের জন্য। সেপারেশন অফ পাওয়ারের যে থিওরিটা আমরা আজকে পড়তেছি, সেটা কোন দেশের পার্সপেক্টিভে আমরা পড়তেছি? ফর দ্য পার্সপেক্টিভ অফ দ্য ইউকে কনস্টিটিউশন। হ্যাঁ এই ইউকে কনস্টিটিউশনের থিওরিতে আরেকটা গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে যে the separation of power. That means the three organs, the three organs ki, namely the legislative body, secondly the executive body, finally the judicial body. তাহলে কি কি? The legislative body, the executive body, the judicial body. হ্যাঁ according to the theory of the separation of power, they must act separately. Kara, these three organs, they are work independently. এই তিনটা অর্গান অবশ্যই কি হবে? সেপারেটলি, ইন্ডিপেন্ডেন্টলি, হ্যাঁ এরা রান করবে। অর্থাৎ
no organ can interfere with another body. No organ can interfere with another body. এবার তো ইন্টারফেয়ারটা কেমনে আসবে? হ্যাঁ, ইন্টারফেয়ারটা আসার আগে আমাদের আগে দেখতে হবে যে বডিগুলির কাজটা কি। আমরা একটা বডির কাজটা পড়লাম, লিখতে পারছেন? আমি আবার বলছি, দ্য সেপারেশন অফ পাওয়ার থিওরিটার মূল কথা হচ্ছে কি, নো অর্গান ক্যান interfere with the act of the another one. No organ will interfere with the act, with the functions of the another one. অর্থাৎ কোনো একটা বডি, কোনো একটা সংস্থা, কোনো একটা অর্গান আরেকটা অর্গানের কাজের উপর ইন্টারফেয়ার বাংলাতে বলতে পারতেছি না, ইন্টারফেয়ার করতে পারবে না। কেমন? অর্থাৎ কোন একটা অর্গান অন্য একটা কাজের উপর কোন রকম প্রভাব বিস্তার করবে না কিংবা হস্তক্ষেপ করবে না। আমরা পড়তে গিয়ে আগে যদি হস্তক্ষেপ বিষয়টা কিংবা ইন্টারফেয়ার বিষয়টা বুঝার আগে আমরা আগে দেখা দরকার ফাংশন গুলি কি কি। কেমন? আমরা সেকেন্ডলি যে বডিটার নাম বলতেছি, এখন প্রথম বডিতে আমরা কাজগুলি পড়লাম, প্রথম বডির বিভিন্ন নামগুলি আমরা পড়লাম। এই যে সেকেন্ড বডির নামটা কি হচ্ছে দ্য এক্সিকিউটিভ বডি। দ্য এক্সিকিউটিভ বডি মিন্স হোয়াট আর দ্য ফাংশনস অফ দ্য এক্সিকিউটিভ। ওই নাম থেকে আসলে বোঝা যায় এক্সিকিউটিভ মিন্স টু এক্সিকিউট। তাদের ফাংশনটা কি? টু এক্সিকিউট, টু execute any law or any decisions. ফাংশনটা কি? টু এক্সিকিউট। মানে এক্সিকিউটিভ বডির ফাংশন কি? এক্সিকিউটিভ এক এক দেশের এক এক নামে, মোস্টলি একই নামে পরিচিত। যেমন আমরা মিনিস্ট্রিয়াল বডি বলি, ফাংশনাল বডি বলি, মিনিস্ট্রিয়াল বডি, দ্য ফাংশনাল বডি, দ্য এক্সিকিউটিভ বডি। অর্থাৎ কি কি? যেটা ফাংশনে থাকবে। কেমন? যেটা ওয়ার্কিং বডি, যেটার কাজ করা কি? টু ওয়ার্ক করা। কিসের উপর? ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য ল, ওয়ার্ক অ্যাকর্ডিং টু the এই যে লটার কথা বললাম, ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য, যে লটার কথা বললাম সেটা কি? এটার ফাংশনটা আমি কি বললাম? টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য ল। কোনটা? কোন ল? দ্য অ্যাক্ট। অ্যাক্ট মানে কোনটা? দ্য পার্লামেন্টারি অ্যাক্ট। অ্যাক্ট মিন্স কি? the parliamentary act. তাহলে এটার ফাংশনটা কি? it is a functioning body, it is a working body. the work কিসের? the work to execute any law which is passed by the parliament, which is enacted by the parliament. এটার কাজ হচ্ছে কি? টু এক্সিকিউট দ্য ল, এক্সিকিউট করা। তাহলে ফাংশন গুলো বোঝা যাচ্ছে। আমরা চলে যাই এবার 3 নাম্বারটাতে, দ্য জুডিশিয়ারি বডি অথবা দ্য জুডিশিয়ারি। কেমন? 3 নম্বরে কি আছে? দ্য জুডিশিয়ারি। কি করা? এটার কাজটা কি? জুডিশিয়ারি তো বুঝতে পারতেছেন, ওই বিচার বিভাগের কথা বললাম। কি করা? এটার ফাংশনটা টু অ্যাডজুডিকেট দ্য ল। এটার ফাংশনটা কি করা? টু এক্সিকিউট দ্য ল, টু ইন্টারপ্রিট দ্য ল। আমি কথাগুলো খুব লিখে দিচ্ছি, আপনারা যারা টেক্সট দেখতেছেন না বুঝার কোনো কারণ নাই,
the judicial body's main function to execute the law, sorry, to interpret the law, to adjudicate the law. জুডিকেট করা, বিচার করা, ওদের কাজটা কি? তাহলে এখন আমরা খুব সংক্ষিপ্তভাবে একটা কথা বলতে পারি, রাষ্ট্রের তিনটা অঙ্গ, অতি গুরুত্বপূর্ণ তিনটা অঙ্গ নাম কি কি? একটা হচ্ছে যে পার্লামেন্ট অথবা লেজিসলেটিভ বডি, বাংলায় আপনারা যাই বলেন আর কি এটাকে, হ্যাঁ। দ্বিতীয়টা হচ্ছে এক্সিকিউটিভ বডি, হ্যাঁ। তৃতীয়টা হচ্ছে জুডিশিয়াল বডি। তিনটা অঙ্গর তিন রকম কাজ আমরা দেখতে পাই। আমরা সংক্ষিপ্ত করে এটা বলতে পারি, পার্লামেন্ট কিংবা লেজিসলেটিভ বডির কাজটা হচ্ছে আইন প্রণয়ন করা। তারপর হচ্ছে যেটা দ্বিতীয়টা এক্সিকিউটিভ বডির কাজ হচ্ছে, হ্যাঁ, আইনটা প্রয়োগ করা, হ্যাঁ, এক্সিকিউট করা, কেমন, আইন বাস্তবায়ন করা বা প্রয়োগ করা বাংলায়, হ্যাঁ। তৃতীয় যে বডির হচ্ছে জুডিশিয়াল বডির কাজ হচ্ছে যে বিচার করা। তাহলে আমরা যেই বিষয়টার মধ্যে আমরা এসে গেলাম সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ারের যে তিনটা অঙ্গ আছে, মেইন ফান্ডামেন্টাল যে অঙ্গটা আছে, হ্যাঁ। এবং তিনটার তিন রকম কাজ। একজন আইন বানাবে, অপরজন আইন অনুসারে বিচার করবে, অপরজন এক্সিকিউটিভ সেই আইনটা বাস্তবায়ন করবে। যেমন ধরেন আমাদের দেশের উদাহরণ দিয়ে যদি আমরা বলতে পারি, পার্লামেন্টে একটা আইন করলো, আইন অনুসারে কি করা হলো, হ্যাঁ, আইন অনুসারে একজন মানুষ ওই আইন ভঙ্গ করলো, তাকে কে ধরে নিয়ে গেল? তাকে ধরে নিয়ে গেলে কে? পুলিশ ধরে নিয়ে গেল। পুলিশ ইজ আ পার্ট অফ দ্য এক্সিকিউটিভ বডি, কেমন? পুলিশ তাকে ধরে নিয়ে গেল, পুলিশ কি ধরে নিয়ে গিয়ে পুলিশই বিচার করবে? হ্যাঁ, রেজ হ্যান্ড বলেন। শেখ মোহাম্মদ বলেন। শেখ মোহাম্মদ কিছু কি বলবেন? Why you raise hand? Okay. এই যে যেটা বললাম, টু পার্টিসিপেন্ট রেজ হ্যান্ড দেখাচ্ছে, এটা তো বুঝলাম না, কিছু কি বলবেন আপনারা? স্যার পুলিশ ধরে নেওয়া যাওয়ার পর স্যার ওটা তো বিচার বিভাগ বিচার করবে আর কি, আদালতে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এটা দিয়ে কি বুঝায়? এটাতে তিনটা অঙ্গের তিনটা কাজ। একজন আইন বানায়, একজন আইনের মতো বিচার করে, আরেকজন বিচারের আগে যা প্রয়োগ করা তা প্রয়োগ করে, বিচারের পরে সেটা বাস্তবায়ন করে। হ্যাঁ, পুলিশ ধরে নিয়ে গেল, বিচার করলো কি? জুডিশিয়াল বডি বিচার করলো, বললো যে তোমাকে 2 মাস সাজা দিলাম, তখন পুলিশ সেটা কোথায় পুরাই দেয়? তাকে জেলখানায় ভরে দেয়। এই যে মনে করেন এটা একটা প্রক্রিয়া, ছোট্ট একটা প্রক্রিয়া যেটা বললাম, হ্যাঁ। যদি তিনটা কাজ যদি একজনে করতো, আমি আইন বানাবো, আমার যা বলি তা আইন, আমি যা বলি তা বিচার, এবং সেই অনুসারে আমি তোমাকে শাস্তি আমি দেব, এবং আমি শাস্তি আমি বাস্তবায়ন করব। যদি আমি একজন মানুষ যদি সব করি, তাহলে সেখানে কি দেখা দেবে? সেখানে কি দেখা দেওয়ার সম্ভাবনা আছে? সেখানে এনার্কি দেখা দিবার সম্ভাবনা আছে, ডিক্টেটরশিপ এসে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এবং সেখানে সবচেয়ে যেটা দুর্ভাগ্য, যেন সেখানে হচ্ছে ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হওয়ার কি আছে? সম্ভাবনা অত্যাধিক। সেখানে কি হবে? ভায়োলেশন অফ দ্য ন্যাচারাল জাস্টিস হবে, কেমন? কারণ সেই ক্ষেত্রে মানুষের কি হবে? ন্যাচারাল যে জাস্টিস, হ্যাঁ, ন্যায়পরায়ণতার যে বিষয়টা আছে, সেটা কি হবে? ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হবে, কেমন? এই যে ন্যাচারাল জাস্টিস, কারণ কি? কেন ন্যাচারাল জাস্টিসটা ভায়োলেট হবে? কেমন? ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হবে এই কারণে, আমি যদি মনে করেন আইনটা করি এবং আমি যদি বিচারটা করি সেখানে, তাহলে সেখানে কি হওয়ার সুযোগ আছে?
আমার আইনে আমি বিচার করব, সেখানে পক্ষপাত দুষ্ট হওয়ার খুব বড় ধরনের একটা সম্ভাবনা রয়ে গেছে। হুইলফুললি একটা কাজ করার, হ্যাঁ, একটা নিজের একটা মতামতটা চাপাই দেওয়ার একটা সুযোগ একটা রয়ে গেছে। হ্যাঁ, এই কিছুদিন আগে আপনারা দেখেছেন কিনা আমাদের আইনে অঙ্গনে ফেসবুকে একটা বড় ধরনের একটা বিতর্ক একটা শুরু হয়ে গেছিল। আমাদের এতে যখন করোনাকালীন যখন সবকিছু বন্ধ ছিল, কোর্টও বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, কোর্ট বন্ধ হয়ে যাওয়ার পরে দেখা গেল সবকিছু খুলে দিয়েছে, কোর্টটা আর খুলে না। হ্যাঁ, সবকিছু খুলে দিয়ে স্বাভাবিক হয়েছিল। কোর্ট বললো যে কি কোর্ট ভার্চুয়ালি চলবে, কিছুদিন কিছুদিন এরকম চলবে। হ্যাঁ, এক একটা সুপ্রিম কোর্ট অ্যাজ এ গার্ডিয়ান অফ দা, হ্যাঁ, কোর্ট, আমাদের কোর্টের, হ্যাঁ, গার্ডিয়ান হিসেবে একজন নিয়ন্ত্রণ, হ্যাঁ, কন্ট্রোলিং বডি হিসেবে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল এক এক দিন এক এক রকম। কোনদিন বললো যে কোর্ট কিছু ভার্চুয়াল থাকবে, কিছু অ্যাকচুয়াল থাকবে, অ্যাকচুয়াল হাফ, ভার্চুয়াল হাফ, আবার বললো ফুল ভার্চুয়াল। এইসব খুব একটা গ্যাড়াকলের একটা অবস্থান। এটার উপর ভিত্তি করে আমাদের একজন লার্নেড লয়ার, হ্যাঁ, ওনার নামটা হচ্ছে ব্যারিস্টার আশরাফ, হ্যাঁ, উনি ফেসবুকে একটা পোস্ট দিলেন কি, আমাদের মাননীয় প্রধান বিচারপতির মহোদয়ের পদত্যাগ চাই। কোথায় দিলেন উনি? উনি দিলেন ফেসবুকে একটা পোস্ট। দুঃখজনক ভাবে উনি তার ফেসবুক দেখেন না, আমাদের আরেকজন আইনজীবী মহোদয়, অনেক স্বনামধন্য একজন আইনজীবী মহোদয়, এই বিষয়টা আমাদের চিফ জাস্টিসের এইতে গোচরীভূত করলেন, তার নলেজ এটা আনলেন, বলেন যে আপনার বিরুদ্ধে এইরকম এরকম একটা একজন লার্নেড লয়ার আপনাকে পদত্যাগের জন্য এরকম একটা পোস্ট একটা দিয়েছে। এটা দেখে আমাদের এই যে প্রধান বিচারপতি মহোদয়, উনি ওই লয়ার সাহেবকে শোকজ করলেন। ঠিক আছে, উনি শোকজ করলেন, বললেন যে কি আগামী এতদিনের মধ্যে, 14 দিনের মধ্যে আপনি যে পোস্টটা দিয়েছেন সেটার বিরুদ্ধে আপনি কি করেন, আপনি কারণ দর্শান। বুঝতে পারতেছেন আপনার কথাটা? জি স্যার। আমাদের এইটা নিয়ে খুব এক তোলপাড় আইনের জগতের মধ্যে বেশ কিছুদিন একটা খুব তোলপাড় চলছিল। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কেন তোলপাড় হলো? তোলপাড় হচ্ছে যিনি, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি আবার সেখানে বিচারক। অভিযোগ যার বিরুদ্ধে, তিনি আবার কি করে বিচারক হবেন? দ্যাট ইজ দ্য ভায়োলেশন অফ দ্য ন্যাচারাল জাস্টিস, ভায়োলেশন অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য ন্যাচারাল জাস্টিস। যেহেতু অভিযোগটা উনার বিরুদ্ধে, প্রধান বিচারপতি মহোদয়ের বিরুদ্ধে, প্রধান বিচারপতি মহোদয় কি করে আবার, উনি কি করে আবার এটাকে কি করে শোকজ করে? উনি তো শোকজ করতে পারেন না। এটা হচ্ছে যে অভিযোগটা, আমি এটা বুঝতে চাচ্ছি, অভিযোগটা যার বিরুদ্ধে তিনি আবার কি করে বিচার করবেন। অর্থাৎ আমি অভিযোগ করলাম আপনার বিরুদ্ধে, আপনি আবার কি করে বিচারটা করবেন? যদি এরকম হয় তাহলে কিসের সম্ভাবনা রয়েছে? সেখানে ন্যাচারাল জাস্টিস ভায়োলেশনের সম্ভাবনা রয়েছে। সবাই একটা, আমরা মানুষ হিসেবে আমাদের মনের মধ্যে একটাই আছে যে আমি যা বলি তা সত্য। ঠিক আছে, এখন আমি যেটা বলেছি সেটা আমার জন্য আইন। হ্যাঁ, উনি যা বলেছেন, উনি অ্যাজ আমাদের গার্ডিয়ান অফ দ্য লোয়ার কোর্ট এন্ড দ্য হাই কোর্ট ডিভিশন অ্যাজ ওয়েল দ্য সুপ্রিম কোর্ট, উনি যেহেতু আমাদের গার্ডিয়ান, হ্যাঁ, নিয়ন্ত্রণ কন্ট্রোলিং বডি, তাহলে উনি যা বলেন তা আমাদের জন্য আইন। উনি বলেছেন এটা ভার্চুয়ালি কোর্ট হবে, এটা আমাদের জন্য আইন। উনি বলেছেন অ্যাকচুয়ালি হবে, এটা আমাদের জন্য আইন। আপনার এই বলাটা আমাদের পছন্দ হলো না, আপনার বলাটা আমাদের পছন্দ হইল না। আমাদের যেহেতু পছন্দ হইল না, আমাদের একজন বিজ্ঞ আইনজীবী, হ্যাঁ, আমি ওনাকে ধন্যবাদ জানাই, আমাদের বেশ আশরাফ, কেমন উনি এটা খুব একটা পোস্ট দিলেন সাহস করে, আপনার এই বিচারাঙ্গন চালানোর আপনার অযোগ্যতার কারণে এইরকম অবস্থা, আপনার এই পদ থেকে সরে দাঁড়ানো উচিত। উনি অভিযোগ করার যে উনি পারেন। এটা বিষয় হচ্ছে যে উনি করলেন কি, উনি শোকজ করলেন আমাদের যে আইনজীবী, বিজ্ঞ আইনজীবী সাহেব, কেমন উনি কি করলেন, শোকজের জবাব দিলেন, উনি কোনো ক্ষমা চাইলেন না। নরমালি দেখা যায় এসব ক্ষেত্রে করে কি,
হ্যাঁ এসব যদি শোকজ করে উচ্চ আদালত শোকজ করে, সাধারণত করে কি আমাদের আইনজীবীরা যিনি বলেন আমরা একটা এরকম একটা উনি বলেন যে এটা আদত অমান্য হয়েছে, এটা হ্যাঁ। তো রেগুলার যেটা প্র্যাকটিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আইনজীবী সাহেব কিংবা যার বিরুদ্ধে কোর্ট অফ কন্টেম্পের মামলা তিনি একটা সুন্দর একটা ফিরিস্তি যে আমার ভুল হয়ে আমি এরকম দিই না, যেটা আমাদের পত্রিকা আমরা প্রায় সময় আমাদের বড় বড় মানুষরা বলেন আমি এরকম বক্তব্য রাখিনি, হ্যাঁ পত্রিকা আমার বক্তব্যটা ভুল করে ছাপানো হয়েছে, ফেসবুক আমি এরকম বলি নাই, আমার আইডিটা হ্যাক করে এরকম করা হচ্ছে, ইত্যাদি কথাগুলি বলে থাকেন। উনি কিন্তু বেশ আশ্চর্য একটা কাজ করেছেন, সেটা হচ্ছে কি উনি বলেন না যে আমি ভুল করেছি, উনি করেছেন কি সেটার একটা জবাব দিয়েছেন। এই যে ডেভেলপমেন্টটা, এই যে ডেভেলপমেন্ট আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এই যে মনে করেন ডেভেলপমেন্ট, এটা ডেভেলপমেন্ট, এটাও একটা যদি এইরকম যদি মনে করেন কসাসলি এরকম যদি সামনের দিকে আগানো যায় তাইলে কি হবে যে ন্যাচারাল জাস্টিসটা কি হবে, ভিত্তি মজবুত হবে। সেপারেশন অফ পাওয়ার যে কথা আমরা বললাম, তিনটা অঙ্গ তিনটা কাজ। আপনার কাজ হচ্ছে যে আপনি বিচার করবেন, আপনি জুডিশিয়াল বডি, আপনি বিচার করবেন, আপনার বিরুদ্ধে বিচার আপনি করতে পারবেন না, আপনি একজন বাদী হয়ে গেছেন, যেহেতু আপনি শোকজ করেছেন কারণ আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তা আপনি একটা অভিযোগ আনলেন, আপনি একটা কন্টেম্পট পিটিশন ফাইল করলেন, তাহলে আপনি বাদী হয়ে আপনি কি করে বিচারক হন। এটা আরো খুব মজার ব্যাপার হচ্ছে যে ব্যারিস্টার আশরাফ সাহেবের পক্ষে আমাদের বড় বড় জানো লয়ার যারা, হ্যাঁ ডক্টর কামাল হোসেন সাহেব সহ আরো বড় বড় লয়ার যারা আছেন সবাই গিয়ে ওনার পক্ষ অবলম্বন করলেন। কার? আমাদের ওই যে ব্যারিস্টার আশরাফ সাহেবের পক্ষে অবলম্বন করলেন। একটা শোকজের জবাব উনি সাহস করে একটা শোকজের জবাব দিলেন। এখন দেখা যাক কি হয়, সর্বসাকুল্যে কি রেজাল্ট আসে সেটা আমরা আরো সামনে জানতে পারবো। তবে আমি একজন আইনের ছাত্র হিসাবে জনি চৌধুরী রেজ হ্যান্ড বলেন। স্যার বলতে চাচ্ছিলাম স্যার, এখন তো যিনি বাদী উনি হচ্ছে প্রধান বিচারপতি, তো উনি শোকজের ইয়ে করতে পারেন না, অর্ডার দিতে পারেন না, সেক্ষেত্রে এটার ক্ষেত্রে বিচারকের দায়িত্ব পালন করবে কে? না উনি আমি বলি নাই যে উনি শোকজ করতে পারেন না, সেটা আমি বলি নাই। উনি শোকজ করেছেন, শোকজ করতে পারেন। আপনার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে আমরা, হ্যাঁ মানে একজন লয়ার হিসেবে একটা অভিযোগ এনেছে, উনি শোকজ করতে পারেন, বিচারটা উনি করতে পারেন। তাহলে স্যার বিচার করবে কে? বিচার অন্যজন করবে। বিচারকের কি অভাব হয়েছে নাকি বাংলাদেশে? স্যার ওনার নিম্ন পদস্থ যারা বিচারপতি আছে ওনারা করবেন না? নাকি? উনি ওনাকে নিম্ন পদস্থ আর উচ্চ পদস্থের বিষয় আসে নাই, বিষয় আসছে একজন বাদী একজন বিবাদী। কথা খেয়াল করেন। জি স্যার। একজন বাদী, উনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ আমি ধরলাম, আমার বিরুদ্ধে উনি অভিযোগ এনেছেন, আপনি যে কাজটা করেছেন, আপনি আপনার ছাত্রদের পরে যে গিয়ে যে কাজটা করেছেন এটা কন্টেম্প অফ কোর্ট হয়েছে, তাহলে উনি বাদী আমি বিবাদী, বিচারটা কে করবে? প্রিন্সিপাল স্যার। প্রিন্সিপাল, হ্যাঁ অন্য একজন করবেন। কারণ স্যার পদমর্যাদার ক্ষেত্রে প্রিন্সিপাল স্যার যেহেতু এগিয়ে উনি করবেন না। বিচারক এখন বিচারক আপনি বলতে চাচ্ছেন উনি তো সর্বোচ্চ বিচারক আমাদের দেশে, তাই না? প্রধান বিচারপতি উনি যেহেতু এখন মনে করেন যদি সর্বোচ্চ বিচারপতি, উনি যেহেতু এখন অভিযোগকারী হয়ে গেছেন, বাদী হয়ে গেছেন, তাহলে বাদী তো নিজের পক্ষে বিচার করতে পারেন না। ন্যাচারাল জাস্টিস এটা বলে না। প্রিন্সিপাল অফ দ্য ন্যাচারাল জাস্টিস বলে কি বাদী বিবাদী আমাদের এই সেপারেশন অফ পাওয়ার পরে দিকে আমরা কি পড়তেছি, আমরা বলতে আইন করবেন আপনি, এক্সিকিউটিভে সেটা পরিপালন করবে, বিচার করবে বিচার বিভাগ। সেখানে আপনি কোন জায়গায় আপনি ইনভলভমেন্ট হইলে, আপনার যদি ইনভলভমেন্ট হয়ে যায় তাহলে সেখানে কি হবে না, সেখানে ন্যাচারাল জাস্টিস থাকবে না, সেখানে ন্যাচারাল জাস্টিসটা ভাইলেট হবে। যেহেতু এখানে হয়েছে ওনার উচিত ছিল ঠিক আছে আমি যেহেতু এটার একজন শোকজ করেছি, আমি এজ এ বিচার আমার কোর্টে না হইলে অথবা আমার কোর্টে হোক, ওই দিন আমি আপিলেট ডিভিশনে আমি একা বসবো না, আমি আমার যে আপিলেট ডিভিশনে আরো যে মনে 5 জন আমার যারা আপিলেট ডিভিশনের জাজ সাহেব আছেন, তারা কেউ সিঙ্গেল বেঞ্চে করবেন অথবা তারা ফুল বেঞ্চে করবেন, আমি সেখানে থাকবো না। দ্যাট উইল বি দ্য ন্যাচারাল জাস্টিস। সেটা করার জন্য সেই গ্রাউন্ডে আমাদের বড় বড় জানো লয়াররা যারা আছেন, হ্যাঁ ব্যারিস্টার কামাল সাহেব সহ, হ্যাঁ ব্যারিস্টার আমির ইসলাম সাহেব, ব্যারিস্টার কামাল সাহেব, হ্যাঁ এরকম যারা বড় বড় এখানে হ্যাঁ বিজ্ঞজনরা আছেন, এজি মোহাম্মদ আলী স্যার, এই ইত্যাদি সবাই মিলে কি করলেন, ওনারা সবাই ব্যারিস্টার আশরাফ সাহেবের পক্ষে
দাঁড়াইলেন, দাঁড়াইয়ে ওনার সকলের জবাব দিচ্ছেন। আমরা অত্যন্ত খুশি এই জন্য উনি যে কাজটা করেছেন, আশরাফ সাহেব যে কাজটা করেছেন, উনি একটা আইনের জগতের জন্য একটা দিক নির্দেশনার মতো আইনের জগতের জন্য একটা করলেন। উনি চাইলে একটা ক্ষমা চেয়ে বিষয়টা নিষ্পত্তি করে ফেলতে পারতেন, বলতে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আসলে এটা ঠান্ডা মাথা লিখি নাই, আমি আসলে লিখতে গিয়ে আবেগ তাড়িত হয়ে লিখে ফেলেছি, আমি আসলে এরকম লিখতে চাই নাই, আমার আইডিটা হ্যাক হয়েছে, অথবা আমি একটা জিনিস লিখতে চেয়েছি, এটা ভুলভাবে এভাবে লেখা হয়ে গেছে, আমি তার জন্য সরি। এই কথাটা উনি বলেন নাই। এই কথাটা না বলাতে কি হলো, বিষয়টা যেটা হলো, আইনের জগতে একটা বিশেষ করে আমাদের মতো এরকম দুর্বল, হ্যাঁ, আমাদের দুর্বল জুডিশিয়ারি গুলির মধ্যে এইগুলি একটা মাইল ফ্লক। দুর্বল জুডিশিয়ারি আমাদের, হ্যাঁ, আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা দেখি, হ্যাঁ, জুডিশিয়াল যারা অফিসার আছে, হ্যাঁ, তারা এখনো পর্যন্ত আমাদের সাথে যাদের, হ্যাঁ, আমরা পরিচয় আছে, জানা আছে, হ্যাঁ, তারা এখনো পর্যন্ত বিচার করার সময় আমরা দেখি, হ্যাঁ, এরা বিচার মনের মতো চাই একরকম করতে, কিন্তু প্রেশারের কারণে পারে না। হ্যাঁ, কারণ তার ভয় থাকে, আমাকে যদি এইমাত্র রেজ যে হ্যান্ড করেছে, আমি সুযোগ দেবো আপনার সাথে কথা বলার জন্য, তাই তার মনের মধ্যে একটা ভয় থাকে, আমাকে যদি আবার যদি বান্দরবন পাঠাই দেয়, আমাকে যদি খাগড়াছড়িতে ট্রান্সফার করে দেয়। হ্যাঁ, আমরা দেখেছি অনেক সময়, হ্যাঁ, এই আমরা সেটা দেখেছি, অনেক সময় দেখা যায় যে বিচারক চেয়েছিল সেটা জামিন দেওয়ার জন্য, হ্যাঁ, কে তার উপরে এত বেশি প্রেশার, তার উপর এত বেশি, হ্যাঁ, অনেক সময় দেখেছি আমরা এমনও গল্প আমরা শুনেছি, হ্যাঁ, বিচারক জামিন না দিতে পারাটার জন্য সে আদালতের বাইরে গিয়ে সে কান্না করেছে। সে জামিন যোগ্যতা ধারায় যখন রাজনৈতিক মামলাগুলি হয় আমাদের দেশে, হ্যাঁ, বিশেষ করে বছর 2 বছর আগে, করোনা শুরু হওয়ার আগে, যখন রাজনৈতিক খুব বেশি হয়রানি শুরু হয়ে গেছিল, হ্যাঁ, তখন অনেক ম্যাজিস্ট্রেটের কাছে আমরা অনেক ম্যাজিস্ট্রেটের গল্প আমরা শুনেছি, হ্যাঁ, তারা সেখানে গিয়ে তারা আদালতের উপর গিয়ে তারা জামিনটা দিতে পারে নাই, হ্যাঁ, ও রাজনৈতিক প্রতিপক্ষর মামলাগুলিতে, হ্যাঁ, জামিনটা তারা অ্যালাউ করতে, জামিনযোগ্য মামলা বা জামিন পাওয়ার মতো যোগ্যতা রাখে আসামি, তাকে জামিন দিতে না পারার যে দুঃখ, সেই দুঃখে তিনি আদালতের বাইরে গিয়ে ভিতরে চেম্বারে গিয়ে কান্না করেছেন। সেরকম অনেক ভালো মানুষের গল্প, ভালো মানুষের কথা আমরা শুনেছি, হ্যাঁ, এখনো আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় পারে না, আমাদের দুর্বল জুডিশিয়ারি, হ্যাঁ, জুডিশিয়ারি দুর্বল, স্বাধীন হলো নামকা অবস্থা স্বাধীন। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে কি, এই যে মনে করেন জুডিশিয়ারিতে এগুলি এক একটা মাইল ফ্লক, এইরকম মনে করেন এভরিওয়ান এরকম যদি যার অবস্থানের শেষ যদি আগেই আসে, তাহলে কি হবে, জুডিশিয়ারি একটা স্ট্রং হবে। আমি যেটা পড়তে চাচ্ছিলাম সেটা হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি। এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, সেপারেশন অফ জুডিশিয়ারি বোঝার জন্য। যার কাজ শেষে করবে, কাজের বাইরে গিয়ে হবে না। যেমন কন্টেম্প অফ কোর্ট যদি হয়ে থাকে, তাহলে আমাদের প্রধান বিচারপতি মহোদয় যদি এরকম যদি ইচ্ছা থাকতো, এরকম হাইস থাকতো, বিচারটা আমি করব, তাহলে উচিত ছিল শো কষ্ট অন্য কাউকে দিয়ে করানো। তার অনেক নিম্নতম অফিসার আছেন, জুডিশিয়াল অফিসার আছেন, কাউকে গিয়ে দিয়ে তিনি করতে পারতেন, একটা পিটিশন ফাইল করতে পারতেন, ব্যারিস্টার আশরাফ সাহেব যে কাজটা করেছেন, এটা দিয়ে কন্টেম্প অফ কোর্ট হয়েছে, তাহলে উনি বিচারটা করতে পারতেন। উনার এখন বিচার করার হাইশো আছে, আমি যে কথা বলি হয়তো আমার বিরুদ্ধে হইতে পারে, হ্যাঁ, ওনার বিচার করার ইচ্ছাও থাকবে, আবার উনি নিজেও কন্টেম্প অফ কোর্টের পিটিশন ফাইল করবেন, তাহলে সেখানে ন্যাচারাল জাস্টিস রক্ষিত হয় না, ন্যাচারাল জাস্টিস ভায়োলেট করে। কেমন? তো এই আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, দ্য সেপারেশন অফ পাওয়ার, দ্য থিওরি অফ দ্য সেপারেশন অফ পাওয়ার বলতেছে ইন্ডিপেন্ডেন্টলি সবাই সেপারেট থাকতে হবে। জুডিশিয়ালের কাজ উইদিন দ্য বাউন্ডারি অফ দ্য কোথায় বিচার করা, জুডিশিয়ালের কাজ অনলি টু অ্যাডজুডিকেট, আর একটা এর বাইরে হচ্ছে একটা কাজ করতে পারবেন, সেটা ইন্টারপ্রিটেশন অফ দ্য ল, আপনি আইনের ব্যাখ্যা করতে পারবেন। এই দুটা কাজ আপনার। লেজিসলেটিভ বডির কাজ হচ্ছে কি, আইন প্রণয়ন করা, সংসদের কাজ, শুধু আইনটা বানানো আপনার কাজ, আপনি আইন বাস্তবায়ন করা আপনার কাজ না। আপনি শুধু আইনটা বানাবেন জনগণের অভিব্যক্তি নিয়ে, জনগণের যে ইচ্ছার প্রকাশটা আপনার আইনের মাধ্যমে হবে। মানুষ কি চাই সেটার জন্য আপনাকে ভোট দিয়েছে, আপনাকে সংসদে পাঠানো হয়েছে, ওই সংসদে আপনার কাজ হচ্ছে আপনি আইন বানাবেন। যদি আমাদের সংসদে অন্য কথা হয়,
হ্যাঁ আপনি দেখবেন উন্নত বিশ্বের সংসদগুলি, হ্যাঁ আমি প্রায় অন্য লেকচারও বলি থাকি, জাপানের সংসদ সভা যদি আপনি দেখেন, হ্যাঁ সংসদ সভাতে সংসদদের কোনো কাজ না থাকলে সাংসদরা ঘুমাই পড়েন, কারণ ওনার কোনো কাজ নেই, ওনার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, সেখানে আইন নিয়ে আলোচনা করা। আমাদের দেশের তো যে যাদেরকে আমরা পাঠাই, আমাদের এটা দুর্ভাগ্য, হ্যাঁ আমরা যাদেরকে পাঠাই তারা নিজেরাও জানে না তাদের কাজ কি, একজন পার্লামেন্টারিয়ানের কাজ কি তারা নিজেরাও বুঝেন না। তারা মনে করে একজন পার্লামেন্টারিয়ানের কাজ হচ্ছে যে ওই যে কি করা, কোথায় কোথায় পোল ভেঙে গেছে, কোথায় ব্রিজ ভেঙে গেছে সেটা করা। তার ফান্ডামেন্টাল কাজ কিন্তু সেটা না, সেটার কাজ হচ্ছে এক্সিকিউটিভের কাজ। সে যদি এক্সিকিউটিভ পার্ট হয়, সে যদি মিনিস্ট্রিয়াল বডিতে থাকে, তার কাজ হচ্ছে সেটা সরকার পরিচালনা করা। পার্লামেন্টের যারা মেম্বার, তাদের কাজ হচ্ছে টু এনেক্ট দ্য ল, টু পাস দ্য ল, শুধু আইন প্রণয়ন করা। তাদের কাজ হচ্ছে আইন নিয়ে রিসার্চ করবে, আইনগুলি প্রণয়ন করবে। আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে তারা যারা আছে অনেকে জানে না আইন কারে বলে, আইন কি আইন আছে, কি আইন বানাইতে হবে সেগুলিও বুঝে না, সেগুলিও জানে না। আমরাও তাদেরকে ভোট দিয়ে পাঠাই কিংবা ভোট ছাড়া পাঠাই, যেরকমই হয়। হ্যাঁ তারাও মনে করে যে আমি তো সংসদ সদস্য হয়েছি, আমি লিখতে পারবো, আমার পিছনে আমি আমার ওই যে অমুক জায়গার সংসদ সদস্য, আমি এটা এই পাওয়ার আমি পুরো বিশ্ব চষে বেড়াবো। এই হচ্ছে আমাদের দুরবস্থা। তো ইত্যাদি কিছুর বিষয়গুলিতে আমাদেরকে চিন্তা করতে হবে, যাদেরকে আমরা পাঠাচ্ছি আমাদের একটা পাওয়ার আছে, আসলে আমাদের যে ক্ষমতাটা আছে, হ্যাঁ ভোট দেওয়ার যে ক্ষমতাটা আছে, সেই জিনিসটা আমরা আসলে প্রপার ইউটিলাইজ করি না। আমরা ইউটিলাইজ করলে আমাদের দেশটা যার যার অবস্থানে আমরা ইউটিলাইজ করতাম আর একটু ডেভেলপ করতো। কিন্তু আমরা করি কি, আমরা আসলে আমরা জাতিগত হিসেবে আসলে আমরা অনেকটা বেশি ওই যে কি বলে, আমরা বেশি হুজুগে জাতি আমরা। হ্যাঁ এই হুজুগে জাতির কারণে আমরা আমাদের দায়িত্ব আমরা শুধু দোষটা অন্যের উপর চাপাই, এটা এই করে না, পার্লামেন্টের মেম্বার এটা করে না, হ্যাঁ প্রধানমন্ত্রী এটা করে না, মিনিস্টার এটা করে না। আরে বাবা আপনি মিনিস্টার বানাইছেন, যে প্রাইম যাদেরকে পাঠাইছেন তাদেরকে পাঠানোর সময় হুঁশ ছিল না, সেটা তো আপনি করলেন না। তাইলে এই যে তাহলে লেজিসলেটিভ বডি হ্যারিস হ্যান্ড আমি যাব, তারপর হচ্ছে এক্সিকিউটিভ বডি টু এক্সিকিউট দ্য ল, এক্সিকিউট দ্য ডিসিশন, কোন একটা রেজ করা। হ্যাঁ এই যে রেজ কোন একটা ডিসিশনটা কি করা, বাস্তবায়ন করা, কাজ করা, ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য ল, আইন অনুসারে কাজ করা। এর বাইরে আপনি যাবেন না। আপনি পুলিশ আপনি ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে তাকে উত্তম মাধ্যম দিচ্ছেন, সেটা আপনার তো কাজ না। তাকে আপনি বিচার তাকে তো আপনি করতে পারেন, তাকে পানিশমেন্ট আপনি দিতে পারেন না। পানিশমেন্ট দিবে শুধুমাত্র কে, জুডিশিয়াল বডি। হ্যাঁ তাহলে আমি ফাংশন গুলো বুঝতে পারলাম। হ্যাঁ এবার তাহলে সেপারেশনটা আমি যাচ্ছি। রেজ হ্যান্ড বলেন, রেজ হ্যান্ড মিস্টার কি বাদশাহ ফরহাদ বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম, ওই একটু আগে একজন যে প্রশ্ন করেছিল যে প্রধান বিচারপতি যদি তার বিরুদ্ধে যদি মানে সে যদি দোষী সাব্যস্ত হয় বা সে যদি বাদী হয়, তাহলে বাংলাদেশে এমন কোন আইন আছে কিনা যে তার পরিবর্তে তার বেঞ্চ তার বিচার অন্য কেউ করবে, মানে কোনো ফিক্সড আইন আছে কিনা এই ধরনের? আমরা তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে বলি বা এতে বলি অল আর ইকুয়াল বিফোর দ্য ল, আর্টিকেল 27 অফ দ্য কনস্টিটিউশন বাংলাদেশ, তাই না? সেটা ঠিক, কিন্তু যেমন প্রধান বিচারপতি তো তিনি প্রধান বিচারপতি না, তিনি তখন তো আমার একজন বাদী। আমার প্রাইম মিনিস্টার যারা আছেন, আজকের তৎকালীন প্রাইম মিনিস্টারের বিচার আজকে হচ্ছে না? তৎকালীন প্রাইম মিনিস্টারের বিচার হচ্ছে তো নাকি? তিনি কি বলতে পারবেন নাকি আমি প্রাইম মিনিস্টার, তুমি কে, তোমাকে আমি নিয়োগ দিয়েছিলাম, তুমি এই যে জুডিশিয়াল অফিসার, তুমি কয় টাকা জুডিশিয়াল অফিসার হয়েছো? তোমার মতো হাজার হাজার জুডিশিয়াল অফিসার আমি নিয়োগ করছি, বলতে পারবে নাকি? না স্যার, এক্ষেত্রে তো আপিল বেঞ্চে স্যার আমরা জানি যে যতটুকু আপিল বেঞ্চে 9 জন বিচারক থাকে, অন্যরা বিচার করতে পারবে নাকি? যে কেউ বিচার করতে পারবে। উনি চাইলে মনে করেন কন্টেম্প অফ কোর্ট, যে কেউ মানে হচ্ছে কন্টেম্প অফ কোর্টের বিচার করার যার অধিকার রাখে, কন্টেম্প অফ কোর্ট বিচার্য বিষয়টা ধরতে হবে আপনাকে। আপনি আইনে চলে আসেন, আপনি ব্যক্তি বাদ দেবেন, আইনে চলে আসেন। কন্টেম্প অফ কোর্ট কে বিচার, কোন কোর্ট বিচার করতে পারে? যে কোর্ট বিচার করতে পারে সেই কোর্টে যিনি বিচারক আসেন তিনি বিচার করতে পারবেন। সোজা আনসার। ক্লিয়ার হয়েছে? জি থ্যাংক ইউ স্যার। মনে করেন এই যে অরফানেজের আমাদের তৎকালীন প্রাইম মিনিস্টার অরফানেজের টাকা মেরে দিয়েছে, সেজন্য বিচার হচ্ছে, তো বিচারকে সুপ্রিম কোর্টে করতেছিনি। অরফানেজের টাকা মামলে আত্মসাতের মামলা যে কোর্টে বিচার হয় সেই কোর্টে বিচার হবে। তিনি প্রধানমন্ত্রী হোক, তিনি রাষ্ট্রপতি হোক, আমার সেটা বিষয় দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে বিচার্য বিষয়টা কে বিচার করতে পারেন। জনি চৌধুরী বলেন। স্যার এখানে সেপারেশন অফ পাওয়ার
এগুলা কি স্যার শুধু ইউকের ক্ষেত্রে প্রযোজ্য নাকি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য? আমি যে থিওরি পড়াচ্ছি ইউকের জন্য, কিন্তু আমি বোঝানোর জন্য আপনাদের এখানে দিচ্ছি আর কি। আপনার সেপারেশন অফ পাওয়ার আমাদের দেশেও আছে, হ্যাঁ আমাদের দেশেও কম বেশ অনেকটা আছে। কিন্তু স্যার দেখা যায় কি, বলেন স্যার দেখা যাচ্ছে আমাদের এক্সিকিউটিভ বডির হচ্ছে এই এসিল্যান্ড কিংবা ইউএনও, যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে স্যার মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করেন। তো ওনারা হচ্ছে এক্সিকিউটিভ বডি, কিন্তু ওনারা জুডিশিয়াল বডি সিদ্ধান্তটা দিয়ে দিচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে ওনারা জরিমানা নির্ধারণ করতেছেন কিংবা জেল হাজতেরও ইয়ে করতেছেন। তো এখানে সেপারেশন অফ পাওয়ারটা থাকলো কিনা? অনেক একটা ভালো একটা অনেক গভীরের একটা প্রশ্ন। হ্যাঁ আমরা দেখি যে মনে করেন একজন ইউনো যখন যখন একজন ইউনো তিনি যখন এরকম মোবাইল কোড করে সাথে একটা পানিশমেন্ট দিচ্ছেন, হ্যাঁ তিনি অ্যাজ এ পার্ট অফ দ্য, আমরা জানি উনি ইউনো তো এক্সিকিউটিভ পার্ট বডি, হ্যাঁ ঠিক আছে। ইউনোর যে এক্সিকিউটিভ বডি খুব যারা শুনেন ওনার কোশ্চেনটা অনেক 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 ডেপথ একটা কোশ্চেন। হ্যাঁ কোশ্চেনটা আবার করেন আমরা সবাই শুনুক, আবার করেন কোশ্চেনটা। সেপারেশন অফ পাওয়ারের ক্ষেত্রে স্যার এক্সিকিউটিভ বডির সদস্য হচ্ছে ইউএনও, উনি হচ্ছেন এক্সিকিউটিভ বডির অংশ, কিন্তু উনি যখন রায় দিচ্ছেন সেটা কিন্তু স্যার জুডিশিয়াল বডির কাজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে সেপারেশন অফ পাওয়ারটা থাকতেছে কিনা? হ্যাঁ দেখেন এবার উনি যে কথাটা বলেছে, একই ব্যক্তি ইউনো, উনি আমরা জানি ইউনো তো একজন এক্সিকিউটিভ অফিসার, তাই না? একটা উপজেলা নির্বাহী অফিসার ওনার নাম। আগে টিউনো ছিল থানা নির্বাহী অফিসার, এখন সেটাকে নাম দেওয়া হয়েছে ইউনো, হ্যাঁ উপজেলা নির্বাহী অফিসার। এই যে ইউনো টিউনো যা বলেন না কেন এগুলিকে, এরা তো মনে করেন এরা যখন ইউনো হিসেবে কাজ করেন তখন তো উনি এক্সিকিউটিভ অফিসার, তিনি তোমার ডিসির অধীনে কাজ করেন যে একজন মানুষ। উনি কি করে গিয়ে রাস্তায় গিয়ে উনি কি করেন এরকম পানিশমেন্ট গিয়ে দেখা যাচ্ছে মনে করেন পটিয়ার ইউনো বা কিছুদিন আগে একটা বরিশালে মনে ঘটনা এরকম ঘটে গেল, তাই না? এই যে এরকম ইউনো সাহেব উনি গিয়ে দেখা গেল কি করে মনে করেন উনি গিয়ে আবার রাস্তায় গিয়ে একটা দোকানের একটা পচা মিষ্টি রাখছে, উনি গিয়ে সেখানে পানিশমেন্ট দিয়ে দিলেন। ওনার প্রশ্ন হচ্ছে এটা, তাহলে সেপারেশন অফ পাওয়ারটা হচ্ছে কিনা এখানে? আমাদের যে জুডিশিয়াল সিস্টেমটা আমি বলেছিলাম, আমি এটা পড়াচ্ছি ইউকের জন্য, হ্যাঁ মাইন্ড ইট। তিনটা অর্গান একেবারে সেপারেটলি দে উইল ওয়ার্ক। এটা দিস থিওরি ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য ইউকে। হাউএভার আমার যে এই থিওরিটা আসলে এত সুন্দর, এত যুগোপযোগী থিওরি, অলমোস্ট অনেক দেশে এটাকে ফলো করে সেপারেশন অফ পাওয়ারের ক্ষেত্রে। ফলো করতে গিয়ে পুরোপুরি ফলো করতে অনেক সময় পারে না, অনেক সময় অবস্থানের ক্ষেত্রে পুরোপুরি ফলো করতে পারে না। হ্যাঁ এই যে উনি যে কথাটা বললেন এক্সিকিউটিভ অফিসার কি করে একটা বিচার কার্যটা করে, আমাদের ইউনের যে পাওয়ারটা আছে, আমাদের অ্যাক্টে যে পাওয়ারটা আছে, উনি যখন মোবাইল কোড পরিচালনা করবেন, হি ইজ নট ওয়ার্কিং এজ এ ইউনো, হি ইজ এ জুডিশিয়াল, তার যে জুডিশিয়াল একটা দায়িত্ব আছে, সরি পাওয়ার আছে, সে পাওয়ারটা সে ওই মোবাইল কোড অ্যাক্ট অনুসারে সেটা ইমপ্লিমেন্ট করে। তবে আমার দৃষ্টিতে ইট ইজ রিস্কি ফর দ্য সেপারেশন অফ পাওয়ার, রিস্ক ফর দ্য রুল অফ ল। এটা ভালো না। এটা যারা আইনের আমাদের অনেক এটা নিয়ে লেখালেখি হচ্ছে, এটা এই কাজটা ভালো না। মোবাইল কোড আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যদিও ভালো দিক, কিন্তু এটা অফিসার ভালো হইলে ভালো। হ্যাঁ অফিসার খারাপ হইলে আপনাকে আসলো কোনো কথা বলতে দিল না, কিছু বলতে দিল না, আপনাকে বললো যে আপনার মিষ্টির মধ্যে তেলাপোকা পাওয়া গেছে। এখন আপনি হ্যাঁ বলতে পারতেছেন, না বলতে পারতেছেন না তাকে, সে তো ফোর্স নিয়ে চলে আসছে আপনার এতে। আদৌ কি মনে করেন আদৌ কি পাওয়া গেছে? সেটা কি করবে? সেটার বিচারটা, সেটার এভিডেন্সটা কে নিবে? এভিডেন্সটা নেওয়ার দরকার ছিল জুডিশিয়াল বডি। একটা এভিডেন্স নিয়ে তার বিচারটা করা দরকার ছিল, আইনের শাসনটা তার জন্য সমান হওয়া দরকার ছিল। হ্যাঁ আপনি তাকে মনে করেন কিছু ফোর্স নিয়ে, আপনার ক্ষমতা আছে, ফোর্স কতগুলি র্যাব ফোর্স কতগুলি ডেকে নিয়ে আসলেন, নিয়ে এসে তাকে ওইখানে মানে নাজেহাল করে দিলেন। আমার দৃষ্টিতে এটা আইনের জন্য শুভ না। হয়তো আপনাদের অনেকের দেশে এটা ভালো লাগবে, স্যার এটা তো ভালো কাজ করছে, মিষ্টির দোকানগুলো পচা মিষ্টি বিক্রি করে, এটা ভালো করছে। সব দোকান করে না পচা মিষ্টি, হ্যাঁ এবং সব দোকান
এগুলো না করার জন্য বিএসটি আছে, আপনারা এমনি গিয়ে যান না, আপনি গিয়ে দেখেন না, সেটা তো করেন না। আপনি গিয়ে দোকানে যান, আপনার তার লাইসেন্স দেওয়ার আগে তার যে নিয়মগুলি আছে সেগুলো ফলো করেন। লাইসেন্স রিনিউ করার সময় তার কাছ থেকে আপনি 10,000 টাকা নিয়ে ফেলে কিছু না দেখে লাইসেন্সটা রিনিউ করে দিলেন, আর তাকে একদিন গিয়ে তাকে আপনি 40,000 টাকা ফাইন করে আসলেন, সে কি ওই ফাইন দিয়ে তার কি আদৌ কি মনে করেন কি সে কি আসলে কি নিবৃত্ত হবে? কখনো এরকম নিবৃত্ত হয় না। কারণ দেখা যায় সে 40,000 টাকা আপনাকে ফাইন দিছে একদিকে, সে আরেকদিকে আরো 80,000 টাকা ইনকাম করার ব্যবস্থা করবে। কারণ আপনার এইসব করে কি হবে না, উন্নয়ন হয় না, এসব করে হয় না। তো এটা আমার যেটা আনসার সেটা হচ্ছে আসলে আমাদের দেশে তো পুরোপুরি সেপারেশন অফ পাওয়ারটা কি করা হয় না, মানে ফলো করা হয় না, কিছুটা ফলো করা হয়। যেমন এই যে বললাম জুডিশিয়াল বডি জুডিশিয়াল কাজ করবে, এক্সিকিউটিভ অলমোস্ট এক্সিকিউটিভ কাজ করে, এই দুই একটা মনে করেন এইসব ঘটনা ব্যতীত আর কি। লেজিসলেটিভ অলমোস্ট কোনো কাজ করে না, লেজিসলেটিভ কাজ করে। স্যার মোবাইল কোর্টে স্যার যেটা করা এখানে কি কি বিষয়ের মানে বিচার করা হয়, এটা কি কোনো নির্দিষ্ট আছে মোবাইল স্যার? কোর্ট পড়াইতে আসছি না, মোবাইল কোর্ট এখন পড়ানোর সময় না। না, যেহেতু স্যার প্রসঙ্গ আসছে সেজন্য জিজ্ঞেস করলাম আর কি স্যার। মোবাইল কোর্ট পড়ানোর কি কি বিষয় সময়ের ব্যাপার আছে এখানে। মোবাইল কোর্ট অ্যাক্ট আছে। আচ্ছা ঠিক আছে। মোবাইল কোর্ট অ্যাক্ট অনুসারে ওনাকে বিচার করতে হয়, ওনাকে ওই অ্যাক্টে ওনাকে এম্পাওয়ার করা হয়েছে। কথা বলছি এতটুকু জেনে রাখেন, ওই অ্যাক্টে এম্পাওয়ার করা হয়েছে তাকে এভিডেন্স গুলি কি কি নেওয়া দরকার, এগুলো মোবাইল কোর্ট পড়ে ভালো করে এটা বলতে হবে। এটা মোবাইল কোর্ট যিনি পড়াবেন যদি থাকে তাকে জিজ্ঞেস করতে হবে। ওকে, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইউকে তে বলা হয়েছে দ্য টোটাল সেপারেশন অফ দ্য পাওয়ার। পাওয়ারটা কি হবে? সেপারেট হবে। পাওয়ারটা একজনের উপর আরেকজন ইন্টারফেয়ার করতে পারবে না, একজনের কাজ আরেকজনে করবে না, কিংবা একজনের কাজে আরেকজন হস্তক্ষেপ করবে না। যদি একজনের কাজে আরেকজন হস্তক্ষেপ করে বসে তাহলে সেখানে কি হবে? সেখানে ভায়োলেশন অফ দ্য সেপারেশন অফ পাওয়ার হবে। ঠিক আছে, তিনটা অঙ্গের মধ্যে সমন্বয় থাকবে। কি থাকবে? সমন্বয় থাকবে, বাট দেয়ার উইল নট বি এনি কি থাকবে না, ওভারল্যাপ সিন থাকবে না, ওভারল্যাপ হইতে পারবে না, কিংবা একটা ইন্টারফেয়ারেন্স থাকতে পারবে না। তো যাই হোক, আমি আজকে এতটুকু করলাম। আগামী ক্লাসে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব, তারপর অন্য টপিকে। তো সেটা হচ্ছে দ্য রিলেশন বিটুইন দ্য সেপারেশন অফ পাওয়ার এন্ড রুল অফ ল। লেখা রাখেন, যারা পারেন একটু পড়ে আসবেন আগামী ক্লাসের জন্য। কেমন? দ্য রুল অফ ল এন্ড সেপারেশন অফ পাওয়ার, দ্য রিলেশনটা কেমন সেটা আমরা নিজেরাই যদি এগুলি পড়ি, আমরা যা পড়েছি, আমি শুনবো একটু আগে আমি টপিকটা বলে রাখি। আমরা যেগুলি পড়েছি এগুলো যদি আমরা ভালো করে একটু মনস্থ করতে পারি, চিন্তা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আগামী যে ক্লাসে যে রিলেশনশিপটা পড়াবো, কেমন দুইটার মধ্যে যে একটা রিলেশন আছে, কিংবা যে কোরিলেশন গুলি কেমন কেমন একটা মানে সম্পর্কযুক্ত, সে জিনিসটা আমরা আগামী ক্লাসে পড়বো। দুইটা থিওরি, একটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার আর একটা হচ্ছে রুল অফ ল এর মধ্যে। এই জিনিসটা পরে আমরা অন্য টপিকে যাবো। এটা খুব বেশি বড় টপিক না, খুব ছোট, এটার সাথে রিলেটেড। আমি আর আজকে খুব বেশি বড় করতেছি না, আপনারা এর আগে ক্লাস করেছেন। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলুন। স্যার, ইউএন যে কাজটা করে মোবাইল কোর্টটা, সেটা কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এখানে কি পাওয়ার নেই, ওদের করতে দেওয়া হয়নি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ইউএন যে কাজটা করে মোবাইল কোর্টটা, ওইটা কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা করতে পারে না? পারবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা তো এখানে বিচার করতে করতে এদের জীবন চলে যায়। এদের সকালবেলায় 8টার সময় বাসা থেকে বাইর হয়, বউ বাচ্চাকে বিদায় দিয়ে 10টার সময় এজালাসে ঢুকে, ওর বাইরে হওয়ার সময় কই? এখানে যে কাজের লোড, এখানে জুডিশিয়াল বডিতে যে কাজের লোড, সে তো 5টা 6টায় কাজ শেষ করে 8টার সময় বাসা যেতে পারে। সে যারা জুডিশিয়াল অফিসার হয়েছে তারা এত বেশি মজাই নাই তো, তারা অনেক দুঃখের মধ্যে থাকে। ঠিক আছে, আর ইউনো যারা আছে এরা তো মনে করেন কি ওই যে ঘুরতে পারে রাস্তায়, সুযোগ আছে, কাজ কম, কোথায় কোন জায়গাতে রিলিফ আসছে, কোন জায়গায় কোন মিনিস্টার কোথায় যাচ্ছে, তাদের পিছনে পিছনে ঘুরা। তো ওদেরকে দিচ্ছে আর কি বিচারটা করার জন্য, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আছে। হয়েছে আর কিছু জুডিশিয়াল ছাড়া কি ওই মোবাইল কোর্ট ছাড়া অন্য কিছু আছে? সেপারেশন অফ পাওয়ার যদি স্যার বিলম্বিত হয় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে সাধারণ নাগরিক হিসাবে করণীয় কি? সাধারণ নাগরিক হিসাবে করণীয় কি?
এটা যে ব্যারিস্টার আশরাফ সাহেবের মামলা, ওইটা এতক্ষণ যা পড়াইছি ব্যারিস্টার আশরাফ সাহেবের মামলা, ওইটাই করবেন। নিজের দায়িত্ব। আশরাফ সাহেবকে মামলা করে দিছে, উনি তো স্যার জাস্ট একটা মতামত দিছিল ফেসবুকে, উনি মামলা করে নাই, কিন্তু ওনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। ওনার বিরুদ্ধে মামলা করছে, উনি জবাব দিয়েছে, বললাম তো, উনি ক্ষমা চায় নাই। জি স্যার, সেক্ষেত্রে উনি বিবাদী হলো না, উনি তো বিবাদী থাকলো। উনি বিবাদিত, তো বিবাদী হলে বিবাদীর অধিকার আছে না আইনে? জি স্যার, সেক্ষেত্রে মামলা কন্টেস্ট করতেছে, তা আপনার সাধারণ নাগরিক হিসেবে আপনার হ্যান্ড রেজ করবেন, আপনার ভয়েস রেজ করবেন। আপনি আপনার অবস্থান থেকে, যে যার যার অবস্থানে, সোজা কথা, যে যার যার অবস্থান থেকে যদি আমরা যে ন্যায় বিচারের কথা বলি, শুধু মুখে না, কাজে যদি আমরা ন্যায় বিচারের কথা বলি, কাজে যদি আমরা ন্যায় বিচার যদি অন্তরে যদি আমরা ধারণ করি, আমরা যদি ন্যায় বিচারের সেই বাণী যদি অন্তর ধারণ করি, এবং সাথে সাথে আমরা যদি সেটা যদি পরিপালন করার যদি চেষ্টা করি, আপনার এজ এ জনগণ হিসেবে আপনার অনেক ক্ষমতা আছে, আপনি করেন না। যেমন আমি একটা বলি, আপনার 5 জন আপনার গাড়িতে বসছে, মাস্ক পরে নাই, আপনি ভুলও বলবেন না। মসজিদের মধ্যে আপনার পাশে বসছে, আপনি বলছেন এই তার মাস্ক দিতে পরে না, আমি বলার দরকারটা কি? আমরা হচ্ছে এই জনগণ, আমরা হচ্ছে এরকম জনগণ। সব অন্যরা করে দেবে, সব প্রধানমন্ত্রী করে দেবে আপনাকে, আমাকে সব প্রধানমন্ত্রী করে দেবে। স্যার বলতে গিয়ে ওখানে মারামারি লেগে যাবে, ওটার সমাধান কি হবে সেক্ষেত্রে? মারামারি না করার মতো বলেন না, দেখেন না, একদিন দুদিন বলেন না, আপনার দায়িত্ব আপনি পালন করেন না। একজন মানুষ ধূমপান করে, আপনার বাসায় এসে অন্য কথা বলেন, তাকে কোনোদিন আপনি ট্রেন স্টেশন আপনি বলেন নাই সাহস করে, ভাই আপনি এখানে তো একটা পাবলিক প্লেস, ধূমপানটা করিয়েন না ভাই। দেখেন না, আমি যদি আজকে যদি আমার অবস্থান থেকে যদি একটু ভয়েসটা রেজ করতাম, আজকে দেশটা এরকম হতো না। আমরা বলি না, আমরা বলি যার মরা সে মরুক, আমরা তো এই তালে আছি। মাস্ক সে পরে না, আমার দরকারটা কি বলার? আমরা সবসময় বলি কি বলেন স্যার, অনেকের নাকি স্যার মাস্ক, স্যার এখানে সেপারেশন অফ পাওয়ারটা স্যার বিলম্বিত হচ্ছে, সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান কি শুধুমাত্র ফেসবুক কিংবা মুখে বলা বা আন্দোলনের মাধ্যমে সীমাবদ্ধ থাকবে, নাকি আমরা আদালতে গিয়ে আইনত ব্যবস্থা নিতে পারবো? আইনত ব্যবস্থা নিতে পারবেন, আইনত ব্যবস্থা নিতে পারবেন। আমি বলছি ওইটাই, আমি বলেছি কি, আমরা মনে করেন এজ এ স্টুডেন্ট অফ ল, অন্য কোনো টপিকের, অন্য কোনো সাবজেক্টের স্টুডেন্ট বাদ দিলাম, আমরা আইনের স্টুডেন্ট প্রতি বছর 2000-2500 স্টুডেন্ট আমরা বের করি আইন প্রতি বছর। সব জায়গায় মিলে, সরকারি বেসরকারি মিলে 2 থেকে 2500 স্টুডেন্ট, লর স্টুডেন্ট বের হয়। শুধুমাত্র লর স্টুডেন্ট গুলো যদি মনে করেন তাদের ভয়েস রেজ করতো, আজকে দেশের অবস্থা হতো। আমি এটা বলছি, শুধু মারামারি না, আপনি যেটা বলছেন মারামারি করার কথা না, একটু বলি না, আমরা ভালোটা একটু বলি না সবাইকে। হ্যাঁ, আমরা ভাই এটা করিয়েন না, ভাই এটা করেন না, হ্যাঁ ভাই এটা করাটা এরকম ভালো হচ্ছে না, ঠিক আছে, আমরা সেগুলি বলি না। স্যার বলেন স্যার, অনেকে তো স্যার আসলে অনেকে মানে মাস্ক পরলে নাকি অনেকের নাকি নিঃশ্বাস নিতে স্যার সমস্যা হয়। দেখো স্যার, আমি এটা বলি, আমি আপনাদেরকে, আপনার ছোট বাচ্চা উদাহরণ, আপনার ছোট বাচ্চা, মাস্কের কি, আপনারা ছোট বাচ্চা নাকি? আপনাদেরকে আমি বলতে চাচ্ছি কি, আপনারা বলছেন ন্যায় পরায়ণতার কথা, রুল অফ লর কথা, ন্যাচারাল জাস্টিসের কথা, যেখানে যেরকম হয় সেখানে সেই অবস্থায় একটু রেজ করেন ভয়েস। মাস্ক পরলে কি ক্ষতি হয়, মাস্ক পরলে নিঃশ্বাস নিতে পারে না, সেটা তারে বলেন, সেটা যার হয় না তাকে ডাক্তারকে দেখাবে, সে ডাক্তারকে বলবে। হ্যাঁ, সেটা আমি উদাহরণ বলেছি, আপনার উদাহরণকে মূলে নিয়ে যাইয়েন না। আপনাকে এই ক্ষেত্রে স্যার ওই সমস্ত ব্যক্তিদের স্যার মানে ওনাদের আইনি কোনো মানে সহযোগিতা হওয়ার কোনো সুযোগ আছে কিনা? মাস্ক না পড়লে ফাইন আছে, ফাইন করতে পারবে। উনি মনে করেন অন্য কোনো রিলেভেন্ট কোনো কোশ্চেন আছে? অনেকের সময় নষ্ট হচ্ছে। রিলেভেন্ট কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। রিলেভেন্ট কোশ্চেন না থাকলে ঠিক আছে, ভালো থাকেন। অনেক গল্প হয়ে গেছে আজকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।